আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও, চলে যাও। আমার নাম নূর হাসান সাজিদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের ঘটনাটি বলার জন্য। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি ঘটে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। তাহলে শুরু করা যাক ঘটনাটি। আমার চাচাতো ভাইয়ের নাম শাপিন, ওর বয়স 10 বছর। ঘটনাটি খুব বেশি দিন আগে ঘটা নয়, 2023 সালের আগস্ট মাসে ঘটা। ওর বাবা মা কাজের সূত্রে গাজীপুরে থাকায় ও ওর দাদির সঙ্গে থাকে। ওর দাদি চাকরির কারণে সারাদিন বাইরে থাকে, বাড়িতে সারাদিন ও একাই থাকে। বাসায় কেউ বড় অভিভাবক না থাকায় ও পড়ার প্রতি অত আগ্রহী ছিল না। সারাদিন খেলে বেড়াতো, ঠিক করে খাবার খেত না। বলে রাখা ভালো, ও প্রচণ্ড জেদি, যা বলতো তাই করত। একদিন সন্ধেবেলা খাওয়া ও পড়তে বসার কথা নিয়ে ওর দাদি ওকে প্রচণ্ড বকাবকি করে। ওর দাদি একসময় বলে, যদি এমন করিস তবে তোকে বাড়ি থেকে বের করে দেব, আর এখন পড়তে না বসলে যা কার সাথে খেলবি খেল। এই কথা বলে ওর দাদি আমাদের বাসায় চলে আসে। শাপিন ওর দাদির কথা শুনে সত্যিই বাড়ি থেকে বের হয়ে যায়। সে মুন্সিপাড়া দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একজন লোক মারা গিয়েছে। তখন সে ওই লাশের জানাজায় অংশগ্রহণ করার জন্য তাদের সঙ্গে সেই পৌর গোরস্থানে যায়। পৌর গোরস্থান বা বড় গোরস্থানে যায়। লোকটির জানাজা ছিল রাত 8টায়। লাশ দাফন করা হয় গোরস্থানের একেবারে ভেতরে। দাফনের কাজ শেষ করে সবাই যখন বাসায় আসছিল তখন কেউ একজন লোক ওকে বলল, পুকুরের দিকে একজন লোক গেছে, ওনাকে একটু ডেকে আনো তো। ও যখন পুকুর পাড়ে যায় তখন দেখে পুকুর পাড়ে কেউ ছিল না। তখন প্রায় রাত 9টা বেজে গেছে। তখন বিদ্যুৎ চলে যাওয়ায় রাস্তা বুঝতে না পেয়ে ও ভয়ে ওখানে একটা বড় কড়াই গাছ আছে সেটার সঙ্গে হেলানি দিয়ে বসে বিদ্যুৎ আসার অপেক্ষা করছিল সে। হঠাৎ কে যেন বলল, কে রে, কে রে ওখানে? ও ভয় পেয়ে গাছের সাথে আরো গুটিসুটি হয়ে বসে আছে। হঠাৎ গাছের পেছন থেকে দুটি হাত বের হয়ে ওকে জড়িয়ে ধরতে যায়। তখন বিদ্যুৎ আসলেও আবছা আলোয় ও দেখতে পায় হাতগুলো কালো এবং কাঁটাযুক্ত এবং হাতের নখগুলো প্রচণ্ড বড়। ও ভয় পেয়ে উঠে দাঁড়ায় এবং দেখতে পায় মাথা কাটা কিছু একটা, যার গলার উপর থেকে মাথা নেই। এই দৃশ্য দেখে শাফিন ওখানেই জ্ঞান হারায়। ওর যখন জ্ঞান ফিরে আসে তখন ও দেখতে পায় গোরস্থানে ঢোকার সেই দরজায় সোজাসুজি অবস্থায় রাস্তায় পড়ে আছে। ভয়ে যখন শাপিন চিৎকার করে তখন ওর চিৎকার শুনে গোরস্থানে থাকা খাদেম সাহেব লাইট নিয়ে ওর কাছে যায়। তখন খাদেম সাহেব ওকে নিয়ে বাসায় আসে। তারপর খাদেম সাহেব দেখে অভয় পেয়ে, আচ্ছা উনি একটু কিভাবে লিখেছেন, আমার পড়তে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপর উনি ওনাকে কিছু খেতে দেন। তারপর খাদেম সাহেব ওকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? শাফিন তখন সব কথা খাদেম সাহেবকে বললে খাদেম সাহেব শাফিনকে ভয় করতে মানা করে এবং তারপর ওর দাদির নম্বরে কল দিতে বলে। এদিকে রাত 11টা বাজে। দেখে শাফিনের দাদি সবার বাড়িতে বাড়িতে খুঁজতে থাকে। তখন খাদেম সাহেব শাফিনের দাদিকে ফোন দিয়ে নিজের পরিচয় এবং সকল ঘটনা খুলে বলে। ওর দাদি দ্রুত সেখানে যায় এবং ওখানে যেয়ে ওকে বাসায় নিয়ে আসে। সে রাতে শাফিন আর ঘুমায়নি। এখানেই শেষ নয়, আরো 2-3 দিন যাওয়ার পর একদিন রাত 2টার দিকে ও বাথরুমে যায়। যখন ও বাথরুমে প্রস্রাব করার পর পানি নেয়নি। বলে রাখা ভালো, ওদের বাড়ির আশেপাশে কারো বাড়ি ছিল না। আবার ওদের বাড়ির পাশে একটা ডুমুর গাছ আছে। যখন বাথরুম থেকে শাফিন বের হয় ওর সামনে ডুমুর গাছের সাথে একটা মাথা ঝুলতে দেখে। মাথাটা ওর দিকে তাকিয়ে হাসছিল।
তখনই ও ভয় পেয়ে ওর দাদিকে ডাকার জন্য ঘরে ঢুকবে। হঠাৎ দরজায় দেখে গোরস্থানে দেখা সেই গলাকাটা অবয়বটি বসে আছে। শাফিন তখন জোরে দাদি বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। শাফিনের দাদি চিৎকার শুনে আঙিনায় গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন দাদি ওকে কোলে করে ঘরে নিয়ে যায় এবং ওর মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। তারপর ওর দাদিকে সকল ঘটনা খুলে বলে এবং তিনি এসব বিশ্বাস করেন না। পরের দিন থেকে কেমন যেন বদলে যায় ও। এলাকার ছেলেদের সাথে বিনা কারণে মারে, আবার একা একা কথা বলে, গভীর রাতে একা একা ঘুরে বেড়ায়। দিন দিন ওর চেহারাও কেমন যেন চিকন হয়ে যাচ্ছে। এলাকার মানুষকে বলে খেয়ে ফেলবো। এসব বিষয় যখন এলাকার লোকেরা ওর দাদিকে জানায়, ওর দাদি তখন ভয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে এক কবিরাজের সঙ্গে যোগাযোগ করে। কবিরাজ ওদের বাসায় এসে ভরণ করে। তখন উনি জিনের মাধ্যমে জিজ্ঞেস করে, কে তুই আর কোথা থেকে এসে একে ধরেছিস? অবয়বটি বলে, আমি রাইনিয়া। গোরস্থানে আমি যখন ঘুমাচ্ছিলাম ও তখন আমার সঙ্গে লেগে বসেছিল, আর যখন ও আমার সঙ্গে লেগে বসেছিল ওর শরীর অপবিত্র ছিল। তখন আমি ওকে ভর করি, কিন্তু খাদেম সাহেব ওকে পানি পড়া দিলে আমি দূরে সরে যাই, কিন্তু আমি ওর কাছে থাকতাম। তাই আমি আবার ও যখন বাথরুমে যেয়ে পানি নেয়নি, ও অপবিত্র হয়েছিল, তখন আবার আমি ওকে ধরি। এখন আমি ওর শরীরের সব রক্ত খেয়ে ফেলবো। তখন কবিরাজ বলে, না, কখনোই এসব করতে পারবি না, তুই যাবি কিনা বল। তখন অবয়বটি বলে, আমি যাব না। কবিরাজ বলে, তুই যদি না যাস আমি তোকে বন্দি করব। তারপর অনেক কথাবার্তার পর অবয়বটি যাব বলে সিদ্ধান্ত নেয়। তখন কবিরাজ বলে, আচ্ছা তুই কি চাস, কিসের বিনিময়ে যাবি? তখন সে একটি কচি পাঠা দাবি করে। তখন কবিরাজ বলে, কোথায় রাখতে হবে? অবয়বটি বলল, যে কড়ই গাছের নিচে সে বসেছিল সেখানে। কবিরাজ বলে, তুই যে যাবি সেটার প্রমাণ কি? অবয়বটি বলে, আমি পাঠাটির সবকিছু খেয়ে শুধু হাড়গুলো রেখে যাব এবং যে কোনো একজনকে যেতে হবে সেখানে সেটি রাখতে। কবিরাজ বলে, কোন সময় দিতে হবে? অবয়বটি বলে, যে সময় ও ওখানে বসেছিল, অর্থাৎ রাত 9টার সময়। যখন ভরণ শেষ হয় তখন কবিরাজ ওকে পানি পড়ায় এবং তাবিজ দেয় এবং সব সময় পবিত্র থাকতে বলে। তারপর ওর দাদি কবিরাজের কথা মতো কচি পাঠা সেই জায়গায় রেখে আসে। পরের দিন সকালে গিয়ে সেখানে দেখা যায় শুধুমাত্র হাড় পড়েছিল সেখানে। তারপর শাফিনের সঙ্গে আর কিছুই ঘটেনি। এখন ওর বাবা মার সঙ্গে গাজীপুরে থাকে। আজ এখানে শেষ করছি। আমার কাছে আরও ভয়ানক ঘটনা আছে, অন্য কোনো একদিন লিখব। নূর হাসান সাজিদ।